আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমরা যতগুলো রোগে আক্রান্ত হই তার মধ্যে অন্যতম হচ্ছে হৃদরোগ। হৃদরোগ নিয়ে আমরা সকলেই আতঙ্কিত থাকি বা আশঙ্কায় থাকি, এবং হৃদরোগ যতগুলো রয়েছে তার মধ্যে অন্যতম ভয়ঙ্কর একটি হচ্ছে হার্ট অ্যাটাক। আমরা অনেকেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হবার পর হয়তোবা ক্রমাগত সাথেই মৃত্যুবরণ করতে পারি, বা অনেকেই যদি সঠিক চিকিৎসা নিতে পারি তাহলে আমরা দীর্ঘ সময় সেই লক্ষণগুলো অনুযায়ী চিকিৎসা অনুযায়ী আমরা সুস্থ হতে পারি। তবে হার্ট অ্যাটাক হলে ইমিডিয়েটলি বা তাৎক্ষণিকভাবে কী করণীয়, এবং হার্ট অ্যাটাক হলে তার লক্ষণগুলো কিভাবে প্রকাশ পায়, আমরা সেই মুহূর্তে বাসা বাড়িতে কীভাবে চিকিৎসা নেব এবং হাসপাতালে কিভাবে চিকিৎসা নেব, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক হলে করণীয়। প্রিয় দর্শক, আপনারাও চাইলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারবেন। আমাদেরকে আপনারা ফোন করুন স্ক্রিনে দেখানো নম্বরে, এবং এই আলোচনা যদি পরবর্তীতে আপনারা শুনতে চান সেক্ষেত্রে সার্চ করতে পারেন ইউটিউবে youtube.com/RTV লাইফস্টাইল এই ঠিকানায়। প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে উপস্থিত রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আবু সেলিম, সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আরটিভিকে এই সুন্দর প্রোগ্রাম আয়োজনের জন্য। জি, আমরা হার্ট অ্যাটাক বিষয়টি প্রথমে একটু বুঝতে চাই আপনার মাধ্যমে। হার্ট অ্যাটাক বলতে আমরা কি বুঝি, বা কখন আমরা বুঝবো যে একজন লোক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন? জি, ধন্যবাদ। হার্ট অ্যাটাকটি বহুল প্রচলিত একটি শব্দ। হার্ট অ্যাটাক বলতে আমরা বোঝাই যে হার্টের যে রক্তনালী থাকে, রক্ত প্রবাহিত হয়, রক্তনালীগুলিতে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়া অথবা ভয়ঙ্করভাবে কমে যাওয়া, এই দুইটার কোনো হলেই সেই যেটা অসুখ সেটা হলো হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হলে আমাদের এই রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হার্টের মাংসপেশিতে রক্ত পাচ্ছে না, হার্ট পাম্প করতে বা কাজ করতে না পারার কারণে তখন নানান রকম উপসর্গ, নানান রকম কমপ্লিকেশনস দেখা দেয়। প্রথমত হলো হার্ট অ্যাটাক হলে বা রক্ত চলাচল যদি বন্ধ হয়ে যায় তখন সবার যে একই রকম লক্ষণ তা কিন্তু নয়। আমাদের ধারণা আছে যে বুকে ব্যথা না হলে এটা হার্ট অ্যাটাক না, এটা একদম ভুল। বুকে ব্যথা, ডিসকমফোর্ট, যে কোনো রকমের বুকে চাপ লাগা, ভিতরে ছিঁড়ে যাওয়া, যে কোনো রকম অনুভূতি হতেও পারে, নাও থাকতে পারে। তারপরে তার সঙ্গে হলো যে কিছু ব্যথা ফিল করে অনেকে, যে বাম কাঁধে, বাম হাতে, চেয়ালে, গলায়, পিছনে, এবং এমনকি যে আমরা অনেকেও ভুল করি যে পেপটিক আলসার, গ্যাসের ব্যথা অনুভব করে কিছু সময় ক্ষেপণ করি যে পেটে বা উপরে বা নিচের পেটেও ব্যথা অনেক সময়, এবং অনেক সময় কোনো লক্ষণও থাকে না অনেক সময়, যেটা আমরা বলি সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়। এটাও একটা উল্লেখযোগ্য সংখ্যক পাওয়া যায়। সেজন্য উপসর্গ খুব বেশি অনেক সময় থাকতেও পারে, নাও থাকতে পারে, অনেক ক্ষেত্রে নাও থাকতে পারে, বা বিভিন্ন রোগের ভাগ্যবান হলে উপসর্গ পাওয়া যায়। উপসর্গ পেলে আমরা জানি তাৎক্ষণিকভাবে কিছু করণীয় থাকে, সেই করণীয়গুলি ফলো করলে আমরা সেটার জন্য প্রতিরোধ বা প্রতিকার যাইভাবে করি আমরা আগাতে পারি। জি, যেহেতু আমরা তাৎক্ষণিক কি করণীয় সেই বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আজকে আলোচনা করতে চাই। যদি কেউ হার্ট অ্যাটাক আক্রান্ত হয়েছেন বলে তিনি লক্ষণ প্রকাশ পায় বা তার মধ্যে এটি অনুভূত হয়, তখন তিনি কি করবেন, বা তার আশেপাশের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, যাকেই তার কেয়ার গিভার হিসেবে আশেপাশে তিনি থাকুক, তার জন্য কি করণীয়? জি, ধন্যবাদ। আমরা হার্ট অ্যাটাকের সময় আমরা জানি না কোথায় থাকবো, কেউ বাসায়, কেউ অফিসে, কেউ বাইরে, বিভিন্ন জায়গায় থাকতে পারি। তখন কি করতে হবে, খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস এখানে সবার জন্য। যে হার্ট অ্যাটাক হলে মৃত্যু ঝুঁকি থাকে, আমরা সবাই জানি একটা বড় অংশ। কিছু ওষুধ, যেরকম অ্যাসপিরিন, একটা খুব কম দামি ওষুধ, 2 টাকা 1 টাকা দাম, যে আমরা যে 300 মিলিগ্রাম অ্যাসপিরিন বাজারে পাওয়া যায়, আমাদের মার্কেটে 75 বা 75 মিলিগ্রামের ট্যাবলেট, এরকম যদি 4টা শুধু ট্যাবলেট আমরা অ্যাসপিরিন খাই, শুধুমাত্র সেই চিকিৎসাটা হৃদরোগে মৃত্যুর ঝুঁকি প্রায় 25 থেকে 30% কমিয়ে ফেলে। এটা একদম স্ট্যাবলিশড এবং সর্বজন স্বীকৃত। বিভিন্ন গবেষণার ব্যাপারে দেখা যায় শুধু অ্যাসপিরিন যে মৃত্যু ঝুঁকি হার্ট অ্যাটাকের রোগীর থেকে 20 থেকে 30% পর্যন্ত নামিয়ে আনতে পারে। এগুলো প্রথমেই যখন বুঝতে পারি যে আমরা একটা হার্ট অ্যাটাকের লক্ষণ মনে হচ্ছে, ইমিডিয়েট দ্রুততম সময়ের মধ্যে ইকোস্প্রিন বা অ্যাসপিরিন যেটা পাওয়া যায় সেটা 300 মিলিগ্রাম, সাথে একটু গ্যাসের কোনো ওষুধ থাকলে বা নিয়ে জোগাড় করে এটা খেতে হবে। এটা খাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমরা নিকটস্থ কোনো হাসপাতালে যোগাযোগ করব, অথবা অ্যাম্বুলেন্সের কোনো যোগাযোগের নাম্বার থাকলে, অথবা কোনো ডাক্তারের রেফারেন্স কারো ট্রিটমেন্টে বা তত্ত্বাবধানে থাকলে দ্রুততম সময়ের মধ্যে ওনার সাথে যোগাযোগ করে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। আর একটা খেয়াল রাখতে হবে, বুকে ব্যথা অনুভব করলে কখনোই বাসায় বসে ডাক্তার কল করবেন না। এটা আপনাদের কাছে অনুরোধ। অনেকেই আমরা জানি, দেখিয়েছি যে বুকে ব্যথা হচ্ছে, ডাক্তারে আসুক, দেখুক বাসায় বসে, এই লাক্সারিটা এটা কখনোই করবেন না, সময় ক্ষেপণ করবেন। হার্ট অ্যাটাক অনুভব করলেই যদি মনে করেন যে আপনার মধ্যে হার্ট অ্যাটাক মনে করতেছেন,
না হোক হার্ট অ্যাটাক, দ্রুততম সময়ের মধ্যে যে কোনো একটা হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করবেন। সেখানে পৌঁছালে সঙ্গে সঙ্গে একটা ইসিজি পরীক্ষা করলে, কিছু পরীক্ষা নিয়ে করলে আমরা কনফার্ম করতে পারি এটা হার্ট অ্যাটাক। আর আমি বাসায় ডাক্তার এনে পরীক্ষা করে জানতে জানতে কিন্তু সময় চলে যাবে। কারণ হার্ট অ্যাটাকে চিকিৎসার ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণ শুরু থেকে শুরু করে যত দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসাটা করা যায় তত রোগীর মৃত্যু ঝুঁকি এবং কমে যায় এবং ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সেজন্য ইমিডিয়েটলি আমরা ওই যে বললাম অ্যাসপিরিন, এই ওষুধটা ঘরে যদি নাইট্রেট বা বিভিন্ন রকমের ওষুধ আছে ওই ধরনের ওষুধ যদি সেবন করি এবং পার্শ্ববর্তী ডাক্তার অথবা হসপিটালে যোগাযোগ করলে এটা আমাদের প্রাথমিক কাজ। অফিসে থাকি বা বাসায় থাকি যেখানে, তারপরে হাসপাতালে গেলে সেখান থেকে নির্দিষ্টভাবে পারফেক্ট যেটা অ্যাকুরেট চিকিৎসাটা সেটা স্টার্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আপনি ঠিকই বলেছেন। আসলে সকলেরই জানা উচিত যে অ্যাসপিরিন জাতীয় ঔষধ যদি আমরা 300 মিলিগ্রাম একত্রে চিবিয়ে খেয়ে ফেলি তাহলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বা মৃত্যু ঝুঁকি অনেকটাই কমে যাচ্ছে। এবং আপনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা অনেক সময় ডাক্তারকে কল করি, চিকিৎসককে বাসায় কল করি, সেই মুহূর্তে আসলে চিকিৎসকের পক্ষে বাসায় এসেও তেমন কিছু করার থাকে না, হয়তো বা কিছু পরামর্শ তিনি দিতে পারেন। কাজে যত দ্রুত সম্ভব হাসপাতালে পৌঁছানোটাই শ্রেয়। যখন একজন ব্যক্তি হাসপাতালে পৌঁছলেন তখন আসলে তার কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা ওই মুহূর্তে জরুরি এবং কিভাবে আপনারা চিকিৎসাটি শুরু করেন যদি কারো হার্ট অ্যাটাক হয়ে থাকে? ধন্যবাদ। হার্ট অ্যাটাক হলে আমরা যে কার্ডিয়াক হাসপাতাল বা হাসপাতালে যে কোনো হাসপাতালে কার্ডিওলজি বিভাগ বা ইমার্জেন্সি বিভাগে আমরা চিকিৎসা করি। হাসপাতালে আসলে দ্রুততম সময়ের মধ্যে আমাদের এখানে বলা আছে যে গাইডলাইন বা নির্দেশনাবলী আছে যে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা কিছু কাজ সম্পাদন করার কথা। রোগীকে শোয়ানো, প্রয়োজন লাগলে অক্সিজেন দেওয়া, কিছু একটা ইসিজি করা, রক্ত পরীক্ষার জন্য স্যাম্পল কালেক্ট করা এবং ওই যে ওষুধগুলি বললাম যদি বাসা থেকে না আসে তাহলে সেগুলি হাসপাতালে খাইয়ে দেয়। ক্লোপিডাগ্রেল বা আরও ওষুধ আছে যেগুলি আজকাল যে ওই লোডিং ডোজ আমরা বলি যে ইমিডিয়েটলি কিছু ওষুধ খেয়ে দেওয়া হয়, ওই ওষুধগুলি খাওয়ানো রোগীকে এবং ওই 5 থেকে 10 মিনিটের মধ্যে এই পরীক্ষাগুলি ইসিজি পরীক্ষা এবং রোগীর এক্সামিনেশন, হার্ট রেট, পালস কীরকম থাকে ওগুলি চেক করা। আরেকটা উল্লেখযোগ্য জিনিস, হার্ট অ্যাটাকের সবাই কিন্তু সজ্ঞান বা স্বাভাবিক অবস্থায় কিন্তু হাসপাতালে পৌঁছতে পারেন না। অনেকে দেখা যাচ্ছে যে হার্ট রেট কমে গেছে, হার্ট বন্ধ হয়ে গেছিলো, আবার হয়তো স্টার্ট হয়েছে, বা অচেতন অবস্থায় আছেন, অজ্ঞান অবস্থায় আছেন, এরকম অবস্থা আসে। তখন রোগীর সাথে কথা বলারও সুযোগ থাকে না যে কখন থেকে ব্যথা, কী উপসর্গ, এগুলি বলার সুযোগ। তখন আমাদের রোগীকে পরীক্ষা করে দেখি যে পালস বা নাড়ি পাওয়া যাচ্ছে না, ব্লাড প্রেশার অনেক কম, যেটা রেকর্ডই করা যাচ্ছে না, হয়তো অনেক সময় শক বলি আমরা, ওই ধরনের অবস্থাও থাকতে পারে খুব উল্লেখযোগ্য সংখ্যক রোগী থেকে। তখনও তাদের ওই চিকিৎসাটা আমরা ইসিজির উপর বেস্ট করে বা রোগীর লক্ষণ বা প্রেজেন্টেশন কী আছে সেটা ভিত্তি করে শুরু করি। এখন চিকিৎসা করলে প্রাথমিক যে বললাম অ্যাসপিরিন, ক্লোপিডাগ্রেল, নাইট্রেট নামে কিছু ওষুধ, আর তারপরে রোগীর সাথে রোগীর লক্ষণ অনুযায়ী, কমপ্লিকেশনস অনুযায়ী কিছু ওষুধ আমরা দিই। এটা হলো রোগীর উপসর্গ কমানোর জন্য, ব্যথা কমানোর জন্য আমরা মরফিন বা প্যাথিডিন জাতীয় ওষুধের সাহায্য নিই। আর মেইন যেগুলোর একটু আগে আলোচনা করলাম যে হার্টের রক্তনালী বন্ধ হয়ে যাওয়া অথবা মানে উল্লেখযোগ্যভাবে রক্ত প্রবাহ কমে যাওয়া, এটাই হলো হার্ট অ্যাটাকের মূল ভিত্তি। আমাদের সেজন্য মূল চিকিৎসা হলো রিভাস্কুলারাইজেশন, যেটা আমরা বাংলায় যদি সহজ করে বলি যে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল রক্তনালীতে, সেই রক্ত চলাচলটা পুনরায় স্থাপন করে দেওয়া, সেটা হলো হার্ট অ্যাটাকের মূল চিকিৎসা। যে হার্ট অ্যাটাক হলো রক্ত চলাচল বন্ধ, আমি সেখানে রক্ত চলাচল পুনরায় স্ট্যাবলিশ করে দিলাম, সেটা হলো মূল চিকিৎসা। মূল চিকিৎসার দুইটা ফরম্যাট বর্তমান যুগে প্রচলিত। একটা হলো প্রাথমিক বা যেখানে সুযোগ সুবিধা কম, সেখানে হলো আমরা যে রক্তনালীতে রক্ত জমে যাওয়া রক্তকে পাতলা করে সেখানে রক্ত চলাচল আবার চালু করা, যেটা আমরা সায়েন্টিফিক হার্ট অ্যাটাকের মূল চিকিৎসার যে ফরম্যাট সেটির কথা বলছিলেন। আমরা এটা নিয়ে বিস্তারিত শুনতে চাই, একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম, আমি বনশ্রী থেকে বলছি। ওয়ালাইকুম সালাম, আমরা শুনছি, আপনি বলুন। জি, আমার ওয়াইফের হচ্ছে গত মাসের 10 তারিখে রিং পরানো হয়েছে আর কি, LAD বলে আর কি আপনার। জি, তো রিং পরানোর পর আসলে করণীয় কি? ও তো মানে 8-10 দিন পরে ওই আগের মতো কাজ করতে যাচ্ছে, সবকিছুই করতে যাচ্ছে আর কি। মানে রিং পরানোর পর করণীয় কি বা কিভাবে তাকে চলতে হবে, তার লাইফস্টাইলটা কিভাবে চলবে, সেই বিষয়টি আপনি জানতে চাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। জি ধন্যবাদ আপনার প্রশ্ন করার জন্য। আপনি গত মাসে রিং পরানো হয়েছে, অল্প দিন হয়েছে, সেজন্য এখন করণীয় 10 দিন পরে স্বাভাবিক কাজ করতে পারেন, যে লাইট ওয়ার্কগুলি সব করতে পারেন, লাইট ওয়ার্কটা করতে পারবেন। তারপরে আমরা 6 সপ্তাহ পরে বলে আস্তে আস্তে স্বাভাবিক সব কিছুই। আর করণীয় হলো যে প্রথমে সবচেয়ে বেশি করণীয় হলো যে কিছু ওষুধ আপনাকে ডাক্তার সাহেব নিচে দিয়েছেন, অ্যাসপিরিন বা ক্লোপিডাগ্রেল বা টিকাগ্রেল এই জাতীয় ওষুধ, এবং তার সাথে সাথে যদি হাই প্রেশার বা ডায়াবেটিস এই ধরনের ঝুঁকি থাকে ওগুলো নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থাপত্র দিয়েছেন, ওগুলো ফলো করেন।
ডায়াবেটিস থাকলে এটা সম্পূর্ণ ভালো করে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, হাই প্রেশার থাকলে নিয়ন্ত্রণে রাখা, এবং হার্ট অ্যাটাক বা আপনি যে বললেন এলইডিতে রিং পরানো হয়েছে, যদি হার্ট অ্যাটাক হয়ে থাকে তাহলে ওই হার্ট অ্যাটাকের কোনো কমপ্লিকেশনস থাকলে ওগুলোরও কিছু ব্যবস্থাপত্র আপনাকে হাসপাতাল থেকে দেওয়া হচ্ছে, ওগুলি ফলো করেন। আর পুরোপুরি কাজ না করলেও কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই দরকার, যে কমপক্ষে যদি সুস্থ ফিল করেন কমপক্ষে 15 থেকে 30 মিনিট করে প্রত্যেক দিন হাঁটা, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে রক্ত সঞ্চালনটা ভালো থাকে, রক্তনালীর যে রিং পরানো হয়েছে রিংটাও সচল থাকে। আর নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী যখন ফলো আপের কথা বলেছেন ইসিজি, ওগুলি তো করতে হবে। আর কোনো রকম কোনো উপসর্গ দেখা দিলে তাৎক্ষণিকভাবে আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে। আসলে অনেকের ক্ষেত্রে রিং পরানোর পরে বা স্টেন্টিং এর পরে জীবন ব্যবস্থা কিরকম হতে পারে, কিভাবে তিনি পরামর্শগুলো গ্রহণ করবেন সেরকম জিজ্ঞাসা থাকে। এর মাধ্যমে সকলেই নিশ্চয়ই সেই বিষয়টি জানতে পেরেছেন। আমরা ছোট্ট একটি বিরতির পরে এসে আবারও হার্ট অ্যাটাকে কি করণীয় এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রিয় দর্শক, এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে আমরা যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে ফিরবো, সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় হার্ট অ্যাটাক হলে করণীয়, এবং এই বিষয়ে আমাদের সাথে আলোচনা যুক্ত হয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ আবু সেলিম, সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা বিরতির পূর্বে আলোচনা করছিলাম হৃদরোগ হলে করণীয় কি বা হার্ট অ্যাটাক হলে করণীয় কি, এবং রিং পরানোর পরে কি করণীয় সেটি আপনি বিস্তারিত বলেছেন। একজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন, দর্শকের প্রশ্নটি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল হান্নান, গাজীপুর থেকে বলছিলাম। জি হান্নান সাহেব বলুন। আমার সমস্যা হলো গত 1 সপ্তাহ যাবত বাম স্তনের ভিতরে চাপ দিলে হালকা ব্যথা করে। আমাদের অফিসের ডক্টর আছে, ওনাকে বলছিলাম একটা ইসিজি করতে চাই। আমার সমস্যাটা কি জানতে পারি? জি আপনার বয়সটা একটু বলবেন। আমার বয়স হলো 46। ব্যথা কি সব সময় হচ্ছে কিনা, বা কোন সময় এক্স্যাক্টলি ব্যথাটা ফিল করছেন আপনি? ব্যথা আমার কোনা, কিন্তু চাপ দিলে হালকা করে। জি আপনার কিছু জিজ্ঞেস করবার আছে কিনা স্যার? না, আমি আপনার জিজ্ঞেস করার ডায়াবেটিস বা হাই প্রেশার এই জাতীয় কোনো সমস্যা আছে আপনার? হাইপার টেনশন বা ডায়াবেটিস? না। জি জি আপনাকে ধন্যবাদ, আমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করছি। যে আপনি প্রথমে বলেন বুকে ব্যথা করে, কিন্তু চাপ দিলে ব্যথা করে। হার্টের ব্যথা হলে কিন্তু চাপ দিলে ব্যথা করলে এটা আমরা হার্টের ব্যথা বলে মনে করি না, খুব রেয়ার। হার্টের ব্যথা হলে আপনি পরিশ্রম করলে, কাজ করলে তখন এটা ব্যথা হবে। অনেক সময় বসে থাকলে ব্যথা হতে পারে, যদি ব্যথাটা খুব হার্টের ব্যথার অসুখটা যদি জটিল হয়। তাছাড়া বুকে চাপ দিলে বা কোথাও চাপ দিলে ব্যথা হলে এটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনা কম। তারপরেও যেহেতু 46 বছর, যদি পারিবারিক ইতিহাস থাকে, হাইপার টেনশন অথবা ডায়াবেটিস বা রক্তের কোলেস্টেরলের মাত্রা অথবা সিগারেট খাওয়ার ঝুঁকি থাকে আপনার মধ্যে, তাহলে কিছু পরীক্ষা করে নেওয়াটা ভালো। যেটা হলো একটা ইসিজিতে করেছেন আপনি, এর সাথে একটা ইকোকার্ডিওগ্রাম এবং একটা সম্ভব হলো একটা ইটিটি, যেটা এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এটা করে ফেললে আপনি মোটামুটি একটা কনফার্ম করতে পারবো যে আপনার হার্টের কোনো অসুখ এই মুহূর্তে আছে কিনা। জি ওনার উত্তরটা নিশ্চয়ই উনি পেয়ে গেছেন। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে হার্ট অ্যাটাক হলে করণীয়, এবং আমরা বলেছি যে কিছু কিছু লক্ষণ অনুযায়ী চিকিৎসা, যেটির কথা উল্লেখ করেছেন, আর হচ্ছে মূল চিকিৎসা যেটা হার্ট অ্যাটাকের রিভাস্কুলারাইজেশন সম্পর্কে আপনি বলছিলেন, কিভাবে রক্ত নালীর সচল করা যায় বা রক্ত প্রবাহিত করা যায় সেই বিষয়টি নিয়ে বলছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকে বুঝতে পারি না যে হার্ট অ্যাটাকের মূল জায়গাটা কোনটা। হার্ট অ্যাটাকের মূল জায়গাটা হলো যে হার্টের রক্তনালী কোনো জায়গায় বন্ধ হয়ে গেছে, অথবা উল্লেখযোগ্যভাবে সিগনিফিকেন্টলি ব্লাড ফ্লোটা, রক্ত সঞ্চালনটা কমে গেছে। এখন তাহলে আমাদের চিকিৎসাটাও ঠিক ওইভাবেই করা উচিত যে হার্টের রক্তনালীর রক্ত প্রবাহটা আবার পুনরস্থাপন করে দেওয়া, যেটা রক্ত চলাচল বন্ধ হয়ে সেটা আবার পুনরায় চালু করে দেওয়া। চালু করার জন্য কয়েকটা টেকনিক, যেটা পুরনো বা আগের অনেক এস্টাবলিশড চিকিৎসা, যে থ্রম্বোলাইসিস আমাদের মেডিকেল ভাষায় বলি, অথবা রক্তনালীর রক্তের জমাট বাঁধাটাকে গুঁড়ো করে দেওয়া, তরল করে দিয়ে ওইখানে রক্ত সঞ্চালন চালু করে দেওয়া। ওটা বিভিন্ন টেকনিক আছে, বিভিন্ন ওষুধ আছে, স্ট্রেপ্টোকাইনেস, টেনিকটিপ্লেস, আরও কিছু ওষুধ আজকাল আছে। ওটা দিলে রক্ত চলাচলটা আবার পুনরায় স্থাপনের সম্ভাবনা থাকে। তো ওটাতে সাকসেস রেট খুব বেশি না, ওটাতে সাকসেস রেট বিলো 50% কেসে ওটাতে রক্ত চলাচল চালু হয়, এবং সেটাও 100% হয় না, কোথাও 50%, কোথাও 90%, কোথাও 20%, অনেক জায়গায় হয়ও না, যে ফেইল থ্রম্বোলাইসিস এমনটাও থাকে। জি, এটা একটা।
এটা হলো কি, যেখানে মনে করেন যে সবচেয়ে আধুনিক চিকিৎসা হলো অ্যানজিওগ্রাম করে কোথায় ব্লক আছে ওটা ফাইন্ড আউট করে ওই জায়গাটা ঠিক স্পেসিফিক জায়গাতে আমরা রক্ত সঞ্চালন এস্টাবলিশ করে দেওয়া, ওইখানে রক্তের চাকা বা কোলেস্ট্রল জমে থাকা থাকে সেগুলি সরিয়ে ফেলে এস্টাবলিশ করে দেওয়া। সেটা হলো অর্থাৎ অ্যানজিওগ্রাম করে ব্লক কোথায় আছে সেটি ধরা পড়ার পরে স্টেন্টিং করাটাই হচ্ছে সবচেয়ে আধুনিক চিকিৎসা। আমরা এটি নিয়ে শুনছি, আরেকজন দর্শক আমাদের সাথে কথা বলতে চাইছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। জি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। জি স্যার, আমি বিবারেতে মাসিরাজ বলছিলাম স্যার। জি বলুন, আমরা শুনছি, আপনার সমস্যাটি বলুন। আমার নাম মোহাম্মদ সাইদ নিয়ে। আপনার সমস্যাটি বলুন। স্যার আমার বাম সাইডটা মাঝে মাঝে ব্যথা করে, জি, আপনার বুকের বাম সাইড মাঝে মধ্যে ব্যথা করছে, সব সময় করে নাকি কোনো একটি ভারী কাজ করলে করে, এরকম ভাবে উল্লেখ করতে পারবেন? কোনো ঔষধ খাচ্ছেন আপনি? কিছু ভারী কাজ করলে করে স্যার। ভারী কাজ করলে করে। আপনার বয়সটা একটু বলবেন? আমার বয়স 44 চলে। জি, আপনাকে ধন্যবাদ। আমরা বিষয়টি নিয়ে কথা করার জন্য, গাজীপুর থেকে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। আপনার বয়স অনুযায়ী আপনার বুকের বাম পাশে যদি মাঝে মাঝে ব্যথা করে, আমাদের কাছে ওইরকম মনে হচ্ছে না কিছু, তারপরেও সব কিছু অল্প থেকেই শুরু হয়, অল্প থেকেই সেটা প্রতিরোধ করা সবচেয়ে উত্তম। আপনি ওরকম ব্যথা হলে একটা ডাক্তারের সাথে কথা বলে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম এবং একটা ইটিটি যদি প্রয়োজন লাগে, এই তিনটে পরীক্ষা করলে আমরা প্রাথমিকভাবে বুঝতে পারি যে আপনার হার্টের রক্তনালীতে কোনো অসুখ আছে কিনা। এটা একদম সেন্সিটিভিটি অলমোস্ট অ্যারাউন্ড 90% বেশি, যে আমরা নিশ্চিত করতে পারি আপনার হার্টের অসুখ থাকার সম্ভাবনা কতটুকু। যদি এখানে বলা হয়, বোঝা যায় যে হার্টের সম্ভাবনা, অসুখ হওয়ার সম্ভাবনা কম বা নাই, তাহলে এখানেই শেষ পরীক্ষা আপাতত। আর যদি এখানে কোনো কিছু খারাপ লক্ষণ পাওয়া যায়, তখন আমরা সাহায্য নিয়ে কিছু ওষুধ এবং পরবর্তীতে একটা অ্যানজিওগ্রামের, এটা যদি এগুলিতে খারাপ আসে তাহলে আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন পরবর্তী কী করণীয়। আদারওয়াইজ এগুলি করে এই তিনটা পরীক্ষা করলে আমরা মোটামুটি একটা সারাংশ নিতে পারি আপনার। জি, মূলত 3টা পরীক্ষার কথা বলেছেন। সেই 3টা পরীক্ষা যদি করা যায় তাহলে তার বোঝা যাবে যে তার কোনো হৃদরোগের সমস্যা আছে কিনা, সেটি নিশ্চয়ই তিনি বুঝতে পেরেছেন। আপনি বলছিলেন যে আধুনিকতম চিকিৎসা হচ্ছে অ্যানজিওগ্রাম করবার পরে আমরা কোথায় ব্লক আছে সেই অনুযায়ী আমরা যদি স্টেন্টিং করে দিতে পারি তাহলে সেটি সবচেয়ে ভালো চিকিৎসা। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অ্যানজিওগ্রাম করার জন্য কিন্তু মানুষ ডিলে করছেন বা উদ্বুদ্ধ হচ্ছেন না, এরকম অনেক সময় শোনা যায়। তাদের জন্য আপনি কি বলবেন যাদের প্রয়োজন রয়েছে অ্যানজিওগ্রাম করার ক্ষেত্রে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধন্যবাদ আপনাকে। যে আমরা একটু আগে বারবার আলোচনা করলাম, কয়েকবারই আজকে চলে আসলো যে রিভাস্কুলারেশন, এটা তো হলো যে ওষুধের মাধ্যমে, আরটা হলো যে তাৎক্ষণিকভাবে অ্যানজিওগ্রাম করে ওই জায়গা ঠিক ট্রিট করা, যে ব্লকটা দূর করে দেওয়া। ব্লকটা বিভিন্ন রকম, রক্তের জমার বাধা থাকতে পারে, চর্বি জমে ন্যারো হয়ে যায়, পুরো বন্ধ হয়ে যাওয়া থাকতে পারে। এখন আমাদের এখানে হলো আমরা অ্যানজিওগ্রামের করার পরে অ্যানজিওপ্লাস্টি বলি, প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি শব্দটা ইউজ করা হয়। বিভিন্ন টেকনিক আছে, আমরা কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে ওই জায়গায় পরিষ্কার করি। প্রথম পরিষ্কার করার পরে আমরা স্টেন্ট বা রিং যদি প্রয়োজন মনে করি ওইখানে একটা রিং স্থাপন করে দিলে তখন রক্ত সঞ্চালনটা চালু হয়ে যায়। এখন এটা সব জায়গায় অ্যাভেলেবেল না, বাংলাদেশে বর্তমানে অনেক, ঢাকা শহরে বিশেষ করে বেশ ভালোই অ্যাভেলেবেল। যে কোনো জায়গায় আমরা উইদিন 1 আওয়ার ডিস্টেন্সে আমরা পৌঁছতে পারি অ্যানজিওগ্রাম যেখানে হয়। এখানে আমাদের চিকিৎসক হিসেবে যেটা অভিজ্ঞতা একটু শেয়ার করতে চাই সবার জন্য, যে আমরা অনেক সময় বিলম্ব করি। এটাও আমাদের রুগীদেরও কোনো ভুল না। অনেক সময় দেখা গেল রুগী অফিস থেকে আসছেন, বাইরে থেকে আসছেন, বাসায় আসছেন, গার্জিয়ান যে প্রকৃত সিদ্ধান্ত দিবেন উনি পাশে নেই, তখন একটা বিলম্ব হয় ট্রিটমেন্ট করা। আমাদের রুগীর অনুমতি নেওয়া খুব ভাইটাল, যে রুগীর ইনফর্ম করা এবং অনুমতি নেওয়া যে আমরা এই হয়েছে, আমরা এই করতে চাচ্ছি, এখানে আউটকাম। আর অ্যানজিওপ্লাস্টি বা অ্যানজিওগ্রাম করলেই যে 100% যে রুগী ভালো হয়ে যায় এমনটাও না, এখানে ঝুঁকি থাকে, ঝুঁকি মানে মৃত্যু ঝুঁকি থাকে, হ্যাঁ, এটা উল্লেখযোগ্য সংখ্যক। সেই জন্য রুগীকে ইনফর্ম করতে তখন রুগীরা একটু মতামত যদি একটু দ্বিধা করেন, এবং এখানে কিছু এক্সপেন্স খরচের ব্যাপারও থাকে, যে তাৎক্ষণিকভাবে হাসপাতাল আসার সময় আমরা আসার পরে আমরা 60 to 90 মিনিটসের মধ্যে সম্পাদন করার চেষ্টা করি। গাইডলাইনের যে নিয়ম 90 মিনিটের মধ্যে রুগী ডাক্তারের বা হসপিটালের সংস্পর্শে আসার 90 মিনিটের মধ্যে অ্যানজিওগ্রাম করে রক্ত সঞ্চালন পুনরস্থাপন করার টাইম করতে পারলে রুগীর জন্য সবচেয়ে বেশি ভালো হবে। এই সময়টার মধ্যে রুগীর কনসেন্ট দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় দ্বিধা করি, যদি রুগীর গার্জেন থাকে, অনেক সময় টাকার একটা ইস্যু থাকে, ভয় থাকে। সেই জন্য আপনাদের কাছে পরামর্শ হলো রুগীদের সবার জন্য যে আমরা সবাই জানার চেষ্টা করি। আজকাল তো আমাদের সব জায়গায় ইন্টারনেট হাতের নাগালে আছে, যে হার্ট অ্যাটাকের প্রকৃত চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা কি। এটা যদি আমরা আমাদের রুগীরা আমাদেরকে সবসময় খুব দ্রুততম সময়ের মধ্যে দিতে পারে, তাহলে প্রতিটা চিকিৎসকের জন্য কাজটা সহজ হয় এবং দ্রুততম সময়ের মধ্যে করলে রুগীর উপকারের সম্ভাবনা এবং বেড়ে যায় এবং কমপ্লিকেশন উল্লেখযোগ্য হারে করে যায় বা মৃত্যু ঝুঁকি অনেক কমে যায় আর কি। জি, অ্যানজিওগ্রাম সম্পর্কে এবং স্টেন্টিং সম্পর্কে খুব সুন্দরভাবে আপনার কাছে আমরা ধারণা পেলাম। আরেকজন দর্শকের ফোন নিচ্ছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন।
জি, আমার নাম মোহাম্মদ সাদিকুল ইসলাম শিহাব, আমি বগুড়া থেকে বলছি। জি বলুন। যখন কোনো গাড়ির বা কোনো উচ্চ শব্দ আমার কানে আসে, সাথে সাথেই মনে হয় যে আমার হার্টবিটটা মনে হয় থেমে গেল, এরকম লাগে। মানে মানে 1 সেকেন্ড বা তারও কম সময়, কিছু সময় মানে একদম অন্যরকম একটা অবস্থা ফিল করি আমি। এটা কি আমার হার্টের কোনো প্রবলেম কি না, এটা আমি আসলে জানতে চাচ্ছিলাম। জি, আপনাকে ধন্যবাদ, খুব চমৎকার একটি বিষয় উত্থাপন করেছেন। বাস্তব প্রশ্ন যেটা হলো যে আপনার কোনো শব্দ হলে আপনার বিকট আওয়াজে অনেকেই আমরা ভয় পেয়ে যাই, একটা প্যানিক ভয় পেলে একটা হার্টবিটটা আপনার কমে যায়, আপনি ফিল করতেছেন। মানে জিনিসটা হলো শব্দ বা টেনশন বা স্ট্রেস, এটা একটা স্ট্রেস শব্দ এক ধরনের। এগুলি হলে অনেক সময় হার্টবিটটা ছন্দপতন হয়, অ্যারিথমিয়া যেটা আমাদের মেডিকেল টার্মে হতে পারে, বা প্যালপিটেশন বলি। প্যালপিটেশন বা বুক ধরপড় শুধু মানে কিন্তু যে হার্টবিট বেড়ে যায় এমনটাও না, হার্টবিট কমে যাওয়াও কিন্তু বুক ধরপড়ের লক্ষণ। সেজন্য আমার ধারণা যে ওরকম কোনো সাউন্ডে স্ট্রেস হলে আপনার একটু অ্যারিথমিয়া হইতে পারে, যেটা আমার কাছে মনে হচ্ছে। সেই জন্য আপনার পরামর্শ, এরকম কিছু হলে চিকিৎসকের পরামর্শ নিন, একটা ইসিজি পরীক্ষা করেন। অনেক সময় ইসিজিতে তাৎক্ষণিক ইসিজিতে আসে না, তখন লম্বা সময়ের ইসিজির সাহায্য নিতে, যেটা আমরা বলি হল্টার মনিটরিং। 24 ঘন্টা একটা ইসিজি, একটা মেশিন লাগানো থাকবে, ওইটা আপনাকে 24 ঘন্টা একটা রেকর্ডিং, একটা প্রোফাইল দিবে যে কি ছিল, যে তখন হার্ট রেট কখনো কমে গেছে কিনা বা কোনো বেশি হয়েছে কিনা, তখন ওটা করলে ধরা পড়বে। আর ওই মেশিনটা লাগানো অবস্থায় রোগীকে আমরা পরামর্শ দিই যে সমস্ত কাজ করলে আপনার ওই লক্ষণগুলি ছিল ওগুলি করেন। দরকার সাউন্ড এরিয়াতে আপনি বেশি এক্সপোজ হন, তাহলে আপনার ওই জিনিসটা আবার আসবে। পরীক্ষামূলকভাবে এইভাবে পরীক্ষা করা হয়। মেশিনটা লাগানো অবস্থা করলে আমি আশা করি আপনার কোনো কিছু সমস্যা থাকলে ধরা পড়বে। আর এটা বিচলিত হওয়ার কিছু নাই, খুব ভালো চিকিৎসা আছে। আপনি আপনার নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের সাথে দেখা করেন, ইনশাল্লাহ সলিউশন পেয়ে যাবেন। জি, ধন্যবাদ। খুব সংক্ষিপ্তভাবে আরেকটি কথা, যদিও স্যার আপনি বলেছেন যে কারো রিং পরানো থাকলে বা স্টেন্টিং করানো থাকলে বাকি জীবন তিনি কিভাবে পরামর্শ গ্রহণ করবেন, তারপরেও তাদের জন্য যারা স্টেন্টিং করিয়েছেন তাদের জন্য বিশেষ কোনো পরামর্শ রয়েছে? জি, ধন্যবাদ। অ্যাঞ্জিওপ্লাস্টি বা স্টেন্টিং করলে কিছু পরামর্শ হলো, প্রথম পরামর্শ হলো আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করবেন। কোনো ওষুধ যেন ড্রপ নয়। বিশেষ করে নিশ্চয়ই আপনি চিকিৎসক বলে দিয়েছেন কয়েকটা ওষুধ কোনোভাবে বন্ধ করা যাবে না, যেটা হলো অ্যাসপিরিন জাতীয় ওষুধ, তারপরে হলো রক্ত পাতলা রাখার ওষুধ, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল, ট্রিকাগ্লোর, এই জাতীয় ওষুধ যেভাবে ডাক্তার পরামর্শ বন্ধ করা যাবে না, পরামর্শ ছাড়া কোনোভাবে বন্ধ করবেন না। চিকিৎসক মানে যেই চিকিৎসক আপনার হার্টের চিকিৎসা করছেন, বিশেষ করে ওই চিকিৎসক অথবা হার্টের কোনো চিকিৎসকের বিশেষজ্ঞ ছাড়া, এটা একটা। আর দ্বিতীয় হলো যদি কোনো ঝুঁকি থাকে, হৃদরোগের কিছু ঝুঁকি আমরা জানি, ডায়াবেটিস, হাইপারটেনশন, কোলেস্টেরল বেশি, সিগারেট খাওয়ার ঝুঁকি, এগুলি থাকলে এগুলি নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এটা একটা। আরেকটা হলো যদি কোনো কমপ্লিকেশন, আপনার রিং পরাজ হয়েছে, হয়তো হার্ট অ্যাটাক হয়েছে অথবা হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিল উচ্চ মাত্রায়, তখন ওইরকম যদি কমপ্লিকেশন থেকে থাকে, যেরকম কিছু অ্যারিথমিয়া থাকে, হার্টবিট ছন্দপতন থাকে, শ্বাসকষ্ট থেকে থাকে, ওগুলি থাকলে ওগুলি যেন নিয়ন্ত্রণ থাকে। নিয়মিত চেক আপ করা, ফলো আপ করে ওগুলি কী অবস্থায় আছে, এগুলি করলে মোটামুটি ভালো থাকবেন। আর কিছু শারীরিক পরিশ্রম বা ব্যায়াম যেটা বলি, ওটা পরিমিত আকারে ডাক্তারের পরামর্শ যেটুকু দিয়েছেন সেটুকু আপনি করে যাবেন। আর রেগুলার জীবনযাত্রার মান পরিবর্তন করবার জন্য সেই পরামর্শগুলোর কথা তো সবসময় প্রযোজ্য। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে আসবার জন্য, এবং হঠাৎ হার্ট অ্যাটাক হলে কি করব আমরা সেই বিষয়ে মানুষকে পরামর্শ দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আরটিভি সবাইকে এই প্রোগ্রাম অনুষ্ঠান আয়োজন করার জন্য। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আলোচনা করেছি হার্ট অ্যাটাক হলে আমরা কি করব। আমরা হার্ট অ্যাটাক হলে কি করব সেটি জানবার পূর্বে অবশ্যই আমাদের জানা উচিত যে আমরা হার্ট অ্যাটাকে কি কারণে আক্রান্ত হই। কাজেই যখন আমরা হার্ট অ্যাটাকে আক্রান্ত যদি হয়েও যাই, তাহলে শুধু আমি নিজে নই, আমার আশেপাশে আমার প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, যে কোনো কেউ আমাকে সাহায্য করতে পারেন, এবং হাসপাতালে গেলে অবশ্যই আমি চিকিৎসা পেতে পারি। সেই বিষয়গুলো জানানোর জন্যই আমাদের আজকের আলোচনা। আপনাদের সকলকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি উপভোগ করবার জন্য। আল্লাহ হাফেজ।